ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি ব্রিটিশ পাঁচ। সাথে আছে আমি তাসনুভা তন্নি। আইএসপিআর জানিয়েছে উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত 31 জন মারা গেছেন, আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় 165 জন। এদিকে মর্মান্তিক এই ঘটনায় নিহতের সংখ্যা গোপন করার অভিযোগ তুলেছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন নিহতের যে সংখ্যা বলা হচ্ছে এর চেয়ে মৃতের সংখ্যা অনেক বেশি। তাই নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা চাওয়া সহ 6টি দাবিতে আজ বিক্ষোভ করেছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়েছে সচিবালয়েও। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের পরও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে উদ্ধার কাজ চলাকালে শিক্ষকদের সঙ্গে অনুপস্থিত ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আইএসপিআর। শুধু তাই নয়, উত্তরায়ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতির পরও 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। যদিও দীর্ঘ 9 ঘন্টা পর তারা মুক্ত হয়েছেন, তবে এর পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ তুলেছেন কেউ কেউ। অবশ্য দিনভর এমন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সরকারের দায় দেখছেন সিপি। দলটি মনে করে উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল হলে আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। এদিকে আবার বিএনপি বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি এবং সেটি প্রশিক্ষণের উপযোগী ছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে। F7 দুর্ঘটনার কারণ কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু? এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের অরাজকতার জন্য কি কেবলই সরকার দায়ী, নাকি শিক্ষার্থীদের সামনে রেখে কলকাঠি নাড়ছে অন্য কেউ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত সেনা পাইলট কর্নেল মোহাম্মদ সোহেল রানা, আছেন দি বাংলাদেশ মনিটরের সম্পাদক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম, এবং আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি কর্নেল মোহাম্মদ সোহেল রানা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে ঘটনাটি আসলে ঘটেছে, বাংলাদেশে আসলে যে বিভৎস এক ধরনের সময় এই মুহূর্তে পার করছে, সেই সময়ের ক্ষত বা শিশুদের আসলে যাদেরকে আমরা হারিয়েছি, সেই পরিবারগুলো আদৌ কখনো ভুলবে কিনা সেটি হয়তো কোনোভাবে আমাদের বলার সুযোগ নেই, আমাদের জানাও নেই। কিন্তু যে মর্মান্তিক মৃত্যুগুলো আসলে আমরা দেখেছি, মৃতের সংখ্যা বাড়ছে, এখনো পর্যন্ত 31 জন, হয়তো পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। এটি নিয়ে আসলে এক ধরনের দোষারোপও চলছে। কিন্তু যে দুর্ঘটনা আমরা ঘটতে দেখেছি, সেই দুর্ঘটনা আসলে দায় তো কোথাও না কোথাও কাউকে না কাউকে তো নিতে হবে। সেই দায় আসলে কারা নিবে? কিংবা যে বিমান নিয়ে এত আলোচনা চলছে যে F7 বিশ্বের সবখানে অচল, শুধুমাত্র বাংলাদেশে চলছে, সেটিই বা কেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এর পাশাপাশি প্রথমেই আমি যেটু বলতে চাই যে যেই পাইলট নিহত হয়েছেন, আমার অনুজ প্রতিম, আমার কলেজের, এবং যে শিশুরা হাসতে হাসতে খেলতে খেলতে মৃত্যুর ছায়া দেখেছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা, এবং আমি আশা করি তাদের পরিবার, আত্মীয়স্বজন, মা বাবা সবাই একটা সান্ত্বনা খুঁজে পাবেন। আমি ছোট 2টা পয়েন্ট প্রথমেই বলে নিতে চাই। এটি প্রশিক্ষণ বিমান না, এটা ফাইটার এয়ারক্রাফট, ফুল ফ্লেজেড অপারেশনাল এয়ারক্রাফট। তবে এটি প্রশিক্ষণে ছিল, ট্রেনিং মিশনে ছিল। আর দ্বিতীয় যে প্রশ্নটা এসছে যে এর দায় কার, যে কোনো বিমান দুর্ঘটনা ঘটলে আমরা প্রথমেই বিভিন্ন দায় খুঁজি। এটা কি পাইলট, এটা কি ইঞ্জিনিয়ার, এটা কি ওয়েদার, এটা কি টাওয়ার, বা এটা কি পাখি। কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রিম্যাচিউরলি কোনো কমেন্ট করা যাবে না, যেটা যে কোনো সংগঠন বা যে কোনো ব্যক্তি বা যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার এই সংক্ষুব্ধ হয়। আমি একজন বৈমানিক হিসাবে আমি যেটুকু মনে করি যে যখন এয়ারক্রাফটটাকে দেওয়া হয়, সেই এয়ারক্রাফটটা সম্পূর্ণ সচল ছিল এবং অত্যন্ত সুনিপুণভাবে এটা বাংলাদেশ বিমান বাহিনী মেনটেন করেছে, এবং যেই পাইলটের হাতে দিয়েছে সে সবচেয়ে সুদক্ষ পাইলট ছিল। আপনারা জানেন যে ফাইটার পাইলট তারাই হয় যারা বিমান বাহিনীর সবচেয়ে মেধাবী। তো তারা চেক করি বিমানটা নিয়ে আকাশে উঠেছিল। কিন্তু যেটা হয় যে একটা বিমানের যেটা ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে যেটা হয়, উড্ডয়নের পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটা হাইড্রোলিক হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, অ্যাভিনিক্সের হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, এবং সর্বশেষে ইঞ্জিন ফেইল করতে পারে। তো ইঞ্জিন ফেইলের, এটা তো সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট, সো ইঞ্জিন ফেল করলে এটা জাস্ট স্টোনের মতো পড়ে যায়।
সো আমি আসার আগেই আমি ভিডিওতে একটা দেখছিলাম যে এয়ারপোর্টটা সেই পড়ে স্টোনের যাওয়ার মতো, দৃশ্যটি আমরা দেখেছি। জাস্ট স্টোনের মতো পড়ে যাচ্ছে, তাতে মনে হয় যে হয়তো ইঞ্জিন ফেল করেছে। ঠিক। সো আপাত দৃষ্টিতে আমার যেটুকু মনে হয় এটা ইঞ্জিন ফেলের একটি ঘটনা। জি, যেহেতু আসলে যে পাইলট ছিলেন তাকেও আসলে আমাদের হারাতে হয়েছে, সেক্ষেত্রে তার বক্তব্য শোনার সুযোগটি হয়তো এই মুহূর্তে আমাদের নেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই দুর্ঘটনার পেছনে আসলে মূল যে রহস্য সেটি তো আমাদের খুঁজে বের করতে হবে। কাজী ওয়াহিদুল আলম, আমি একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে আসলে যে পরিমাণ ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে যদি আমি ঢাকার কথা বলি, ঢাকা এয়ারপোর্টের কথা বলি, আমি আসলে একটু জানতে চাই পৃথিবীর কোথাও কি এত ঘনবহুল জায়গায় এয়ারপোর্ট আছে? বাংলাদেশে কি এটি থাকার কথা ছিল ঢাকা শহরের মতন জায়গায়? আমার জানা মতে পৃথিবীর কোথাও এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকাতে আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর আছে, এবং শুধু বিমানবন্দর নয়, বিমানবন্দরটা ব্যবহার হচ্ছে কমার্শিয়াল এয়ারক্রাফটের জন্য, এয়ারফোর্সের এয়ারক্রাফট হিসাবে ইউজ হচ্ছে, হেলিকপ্টার সার্ভিস ওখান থেকে করা হচ্ছে। তার মানে যতগুলো এয়ার সার্ভিস, যতগুলো ব্রাঞ্চ আছে, সবগুলোই কিন্তু এই একটা এয়ারপোর্ট থেকে পরিচালনা করা হচ্ছে। এবং এই এয়ারপোর্টটা আমরা যদি দেখি, এটা হিস্টোরিক্যালি যদি দেখি, এই এয়ারপোর্টটা প্ল্যান করা হয়েছিল 1964 সালে, তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা প্রাদেশিক রাজধানী এয়ারপোর্ট হিসাবে। তখন তেজগাঁ এয়ারপোর্টটাকে মনে হয়েছিল শহরের মাঝখানে, সেই জন্য তৎকালীন সরকার এটা চিন্তা করেছিল ঢাকার বাইরে নেওয়ার জন্য, এবং তখন উত্তরা বা ওই এলাকাটা তখনও কোনো বসতি গড়ে ওঠেনি, যার ফলে এটা কুর্মিটোলা এই এয়ারপোর্টটা প্ল্যান করা হয়েছিল। এবং সেখানে কিন্তু দুটো রানওয়ে প্রভিশন রেখেই কিন্তু এই এয়ারপোর্টটা প্ল্যান করেছিল তৎকালীন পাকিস্তান সরকার। কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার পরে যখন এটাকে আবার সচল করার ব্যবস্থা করা হলো, নতুন করে এটাকে ঠিক করে 1981 সালে সম্ভবত এটা আবার পরিচালনার জন্য শুরু কিন্তু হয়েছে। কাজী ওয়াহিদুল আলম, আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই কথাটার সূত্র ধরে, যে এই এয়ারপোর্ট আসলে স্বাধীনতার পূর্বে করা হয়েছিল, অর্থাৎ 53 বছর সময়কাল যদি আমি ধরি, সেই 53 কাল সময়ে আসলে জনসংখ্যা বেড়েছে, আমাদের আশেপাশে জনবসতিও বেড়েছে, কিন্তু সে এয়ারপোর্টটা কিন্তু একই জায়গায় রয়ে গেল। তার মানে এখানে নগর পরিকল্পনা বলে যে আসলে ঢাকা শহরে একটি শব্দ আছে, সেটিকেও আসলে আমরা কোনো না কোনো ভাবে এড়িয়ে গেলাম কিনা? অবশ্যই এড়িয়ে গেছি। আমি এই জায়গাটিতে আপনার কাছে আসবে, একটা বিরতি নিয়ে আমি একটু ফিরতে চাই। দর্শক, রাজকাহন এই পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। রাজকাহনে দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। কাজী ওয়াহিদুল আলম, আপনার কাছে প্রশ্ন রেখে আমি বিরতিতে গিয়েছিলাম। আপনি বলছিলেন আসলে যুদ্ধের আগে যে এয়ারপোর্টটি হয়েছে, স্বাধীনতার 53 বছর পরে এসেও আসলে আমাদের মনে হয়নি সেই এয়ারপোর্টটি এখনকার ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের জন্য কতখানি বাস্তব। নীতি নির্ধারকরা কি তার মানে আসলে সবকিছু ভুলে যান, নাকি মনে করিয়ে দেওয়ার পরও মনে করতে চান না? আসলে এটা আমার মনে হয় যে নীতি নির্ধারণ যারা করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে, এই জিনিসটার গুরুত্ব অনুধাবন করতে পারাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মনে হয়। যদিও একটা আমরা উদ্যোগ দেখেছিলাম 2009 সালে, তৎকালীন সরকার একটা উদ্যোগ নিয়েছিলেন ঢাকার বাইরে আন্তর্জাতিক বিমানবন্দর করার ব্যাপারে, এবং সেই সময় কিন্তু বেশ কিছুদিন এগিয়েছিল। এবং আমরা জানি আড়িয়াল খাঁ যে বিলটা আছে, ওখানে জায়গা নির্ধারণ করা হয়েছিল, 50,000 একর জমি এটা অধিগ্রহণের ব্যাপারে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং বেশ অনেক দূর এগিয়ে গেছিলো কিন্তু পরিকল্পনার পর্যায়ে। কিন্তু সেই সময় ওখানে দেখা গেল কি তৎকালীন বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তারপরে স্থানীয় জনগণ এটার বিরোধিতা করে একটা ওখানে হরতাল ডাকা হলো, সেখানে একটা দাঙ্গা সৃষ্টি হলো, এবং তার ফলশ্রুতিতে একজন পুলিশ অফিসার মারা গেলেন। এবং তারপরে কিন্তু এই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা অনেকটা ফেড আউট হয়ে গেল, এবং তারপরে আর এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, বা এই 2009 সালের পর থেকে এই 25 সাল পর্যন্ত এ ব্যাপারে কোনো উদ্যোগ দেখিনি। প্রকারান্তরে আমরা দেখলাম কি এখানে থার্ড টার্মিনাল করার ব্যাপারে সরকার উদ্যোগী হলেন, এবং প্রায় এখনও পর্যন্ত 21,000 কোটি টাকা খরচ করে থার্ড টার্মিনাল করা হয়েছে, যেটা আমি মনে করি এখানকার খুব কোনো কাজেই লাগবে না। বিকজ আমাদের একটা রানওয়ে রেখে এই শুধুমাত্র টার্মিনাল বিল্ডিং এক্সটেন্ড করে আমরা খুব একটা অপারেশনাল কোনো বেনিফিট পাবো এখান এবং থেকে। পৃথিবীর আর কোথাও বোধহয় আসলে যাত্রীবাহী এবং সামরিক বিমান উড্ডয়নের বা অবতরণের জন্য একই রানওয়ে ব্যবহার করে এই নজিরও বোধহয় নেই। এটা কম আছে, একদম যে নাই তা না, তবে কম আছে। এবং এয়ারফোর্স বা সামরিক বিমান চলাচলের জন্য আলাদা ডেজিগনেটেড থেকে থাকে রানওয়ে অথবা বাংলাদেশে তো ট্যাক্সিওয়ে। এই নীতিমালা আছে, বেবি চোখের নীতিমালা, এটি আছে, আসলে এটা তো একসাথে করার কথা নয়। definitely- তারপরেও আমরা আসলে এখন আমরা অনেক কিছু নীতিমালা থাকে কিন্তু সেটাকে মেনে চলা হয় না, বা সেটাকে মেনে চলার ব্যাপারে আগ্রহ কম দেখা যায়। তো কাজে এই ধরনের সমস্যা তো আমাদের সব পর্যায়ে আছে আর কি। এবং আমরা সবসময় একটা জিনিস
আমার যেটা মনে হচ্ছে এবার যে আমরা সবসময় এই ধরনের একটা দুর্ঘটনার জন্য, বড় ধরনের দুর্ঘটনার জন্য আমরা অপেক্ষা করি। দুর্ঘটনা আসার আগে কিন্তু আমরা যে প্রতিকার, কিভাবে এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে কিভাবে আমরা এই দুর্ঘটনা থেকে আমরা পার পেতে পারি, সে ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে কম। বরং আমরা মনে করি একটা দুর্ঘটনা আসলে সেই দুর্ঘটনাটাকে আমরা উপজীব্য করে কয়েকদিন কথাবার্তা বলবো, মিডিয়া সরব থাকবে, জনগণ সরব থাকবে, আবার কিছুদিন পরে সেটা ডাই ডাউন হয়ে যাবে এবং সেটাই। জি, এই জায়গাটিতে মুস্তাফিজ একটু আপনার কাছে আসি। এই যে দুর্ঘটনার অপেক্ষার কথা বলছিলেন কাজী ওয়াহিদুল আলম, আমি ব্যক্তিগতভাবে আসলে এভিয়েশন বিশেষজ্ঞ নই, তার মানে আমার হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ কম, কিন্তু যারা আসলে বোঝেন নিঃসন্দেহে তারাই নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা তো আসলে এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন এবং দীর্ঘদিন ধরে তারা এই ধরনের দুর্ঘটনা আমাদের জন্য নতুন নয়। আমি যদি বিগত 32 বছরের কথা বলি, 34 বার এরকম দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। যে অপেক্ষা আসলে শিশুদের ছিল 10 মিনিট পরে ছুটির, সেই অপেক্ষা আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, বা সেই বাবা মাদেরকে আসলে আমরা কখনোই তাদের নিজেদেরই সন্তানদেরকে ফিরিয়ে দিতে পারবো না। তারপরেও আমরা কতবার আর দুর্ঘটনার অপেক্ষা করব? ধন্যবাদ। আসলে এখন এটাই বড় একটা চ্যালেঞ্জ এবং প্রশ্ন সামনে এসে দাঁড়ালো যে দেখেন, এখন শিক্ষার্থীরা যে রাজপথে যে আন্দোলন করছে তাদের নিরাপত্তার জন্য, সেই নিরাপত্তা দিতে গেলে হয় রানওয়ে বন্ধ করে দিতে হবে, না তো মাইলস্টোন বন্ধ করে দিতে হবে। এটা একদম স্রেফ। আমি একটা কালকে শুনছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীও নাকি বলছিলেন এই জায়গায় মাইলস্টোন করার ঠিক হবে না, কিন্তু তারপরেও হয়ে গেছে। কারণ সেই রাজনৈতিক স্বার্থ, কোটারি স্বার্থ, সেগুলিকে রাজনৈতিক নেতৃত্ব রুখতে পারেনি, ফলে হয়ে গেছে। আমি আমার নিজের বলি যে আমি বিমান পরিবারেরই সন্তান। আমার বাবা এয়ারপোর্ট ম্যানেজার ছিলেন। আমি নিজে ছোটোবেলায় দেখতাম যশোরে অন্তত আমার চোখের সামনে 4 থেকে 5টা এই উড়োজাহাজ, মানে ট্রেনিং বিমান পড়লো। তার মধ্যে একবারই বোধহয় মৃত্যু হলো পাইলটের, আর বাকি প্যারাশুট দিয়ে তারা জাম্প করে পড়লো। কিন্তু সবগুলি কিন্তু পড়লো খোলা মাঠে। যশোর ক্যান্টনমেন্টের ওই সময় মানে আশেপাশে কোনো লোকালয় দেখা যেত না, রানওয়ে থেকে আশেপাশে এত বিস্তৃত খোলা জায়গা ছিল। এখন সেই খোলা জায়গাটা কোথায়? নাই তো। এবং এরশাদের পর ক্যান্টনমেন্টগুলোতে আগে যেখানে টিনের ছাউনি, এমনকি ব্রিগেডিয়ার বা কর্নেল এই লেভেলের যারা ছিল তারা থাকতো টিনের ছাউনিতে, ভেতরে থাকতো বোর্ড পার্টিশন, যাতে তাপমাত্রা থাকতো না। কোনো দোতলা বাড়ি ছিল না, কারণ এটা যুদ্ধের মতন করে ক্যান্টনমেন্টগুলো প্রস্তুত করা হতো। কিন্তু এখন তো ক্যান্টনমেন্টগুলো হচ্ছে আলিশান, অনেক মানে ডালাস, লস অ্যাঞ্জেলস ওইসব জায়গার মতন যেভাবে গড়ে তোলা হয় সেরকম চাকচিক্য। সেখানে তো আর যুদ্ধের কোনো দেখা যায় না, আভিজাত্য দেখা যায়। তো এখন এই আভিজাত্য করতে যেয়ে আমরা সাধারণত মানে রানওয়েগুলো বা এয়ারপোর্টগুলো ক্যান্টনমেন্ট সংলগ্ন হয় যে নিরাপত্তার কারণে। আমি মানে সৈয়দপুরের কথা বলতে পারি, যশোরের কথা বলতে পারি। এই জায়গাগুলোতে আমার বাবা এয়ারপোর্ট ম্যানেজার ছিলেন, ফলে ট্রান্সফারের সুবাদে আমি চিত্রগুলি দেখতাম আর কি। একটা রানওয়ের অনেক দূর কোনো ইয়ে থাকতো না, জনবসতি থাকতো না। এখনকার চিত্র আমি গত যদি বলেন 10-12 বছরে একদম আলাদা, মানে মাঝখানে ইয়ে। তো ফলে এটা তো একটা আন্তর্জাতিকভাবেই একটা ইয়ে আছে যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল বড় এয়ারলাইন্সগুলো তারা মনে করে না যে আমাদের যে হজরত শাহজালাল বিমানবন্দর সেটা উপযোগী, অনেকগুলি তাই। এবং সেই কারণে হয়তো আমি জানি না তারা এখানে না আসার পেছনে হয়তো এটাও একটা কারণ যে দূরত্বে সবগুলো নির্মাণ করার কথা সেগুলো নাই। তো এখন এই আলোচনাগুলি হয়েছে, এগুলি এখন সবারই আজকে এই 2 দিনে জানা হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নেয়ার পালা। আপনি কি সমস্যা নিয়ে আলোচনা করবেন নাকি সমাধান? আমাদের লালমনিরহাট, ঠাকুরগাঁও অথবা সৈয়দপুর এইসব এয়ারপোর্টগুলোকে বাছাই করে অন্তত ট্রেনিং বিমানগুলো সেখানে সরাতে হবে। আর অবশ্যই আমাদের হজরত শাহজালাল বিমানবন্দর, ওয়াহিদ ভাই ঠিকই বলছেন যে এটা কোনোভাবেই এটা তো একটা শহরের অংশ হয়ে গেছে এয়ারপোর্টটা। চারিপাশে যে ধরনের অবকাঠামো, এত শহরের এত কাছে এরকম এয়ারপোর্ট থাকে না। আমরা আন্তর্জাতিকভাবে যখন বিদেশে যাই তখন দেখি তো একটা শহরে যাইতে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এইটা একদম ঢাকা শহরের ভিতরে ঢুকে গেছে। এখন এটাকে পিছাইতে হবে, যত শহর বাড়বে রানওয়েটা পিছাইতে হবে। কিন্তু আমরা চট করে একটা 3rd টার্মিনাল বললাম, বুঝছি এইগুলি হলো লুটপাটের প্রকল্প, সেই জন্য করা হয়েছে। এখন এইগুলি করতে যেটা হচ্ছে নিরাপত্তাটা দেখেন কীভাবে বিঘ্নিত হলো। ওখানে যদি ধরেন স্কুলের মধ্যে যদি নাও পড়তো, তাহলে কোনো না কোনো বাড়ি, বিল্ডিংয়ের মধ্যে, আবাসিক এলাকায় পড়তো, হয়তো ক্ষয়ক্ষতিটা কম হতো। এখন বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে বলে আমরা বেশিভাবে চিৎকার চেঁচামেচি করছি। ফ্লাইং জোনেরও আমি যতটুকু জানি একটা নীতিমালা থাকে, নীতিমালা একদম ভণ্ড, নীতিমালাও তার মানে আমরা মানছি না, একেবারেই নাই। এই নীতিমালা অনুযায়ী ঢাকা শহরের
মানে মিনিমাম 2-3 হাজার বিল্ডিং গুড়াই দিতে হবে, সেটাও করা সম্ভব না। এখন তার মানে সম্ভব ঢাকা শহরে যারা সাধারণ নীতিমালা ভেঙে এই বিল্ডিং গুলো করেছেন তারা বেশি শক্তিশালী সরকারের চাইতেও। অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এবং সেই কারণে এখন দেখেন এই একটা ঘটনায় সাধারণ যাত্রীবাহী বিমানটাগুলো যারা এয়ারলাইন্সগুলো তারাও কিন্তু এখন চিন্তা করবে, এমিরেটস হয়তো চিন্তা করবে যে আচ্ছা এরকম একটা ঘটনা ঘটলো তাহলে আমাদের ইয়েটা কি, নিয়ম কি, এরকম কিন্তু অনেকের মধ্যে চিন্তা ঢোকা শুরু করবে। সুতরাং এটা বড় ধরনের একটা ঝুঁকি, চ্যালেঞ্জ যেটাই বলি না কেন, সেটা তৈরি হলো যে আমরা স্কুল রাখবো নাকি রানওয়ে রাখবো। রানওয়েটা না মানে এখন চট করে আমরা সরাইতে পারবো না, কিন্তু স্কুলটা হয়তো সরাইতে পারবো, এবং তুলনামূলকভাবে আর যাতে মানে ওখানে ভবন গড়ে না ওঠে। কিন্তু লং টার্ম প্ল্যানিংয়ে আমাদেরকে অবশ্যই এই রানওয়েটা আমাদেরকে শিফট করতে হবে। এই রানওয়েটা এখানে থাকতে পারে না, চলতে পারে কর্নেল না। সোহেল রানা, আপনি তো আসলে নিজে বৈমানিক, আপনার নিশ্চয় অভিজ্ঞতা এই জায়গাটিতে অনেক বেশি আছে। যারা আসলে এই ধরনের পাইলট, আমরা এর আগেও কিন্তু এই ধরনের দুর্ঘটনার পাইলটদেরকে হারিয়েছি। সেখানে আমি একটু জানতে চাই, বাংলাদেশের সেনা বিমান বাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে তারা আসলে কোনো রকম কম্প্রোমাইজ করেন না এই ধরনের প্রশিক্ষণের বিমানগুলোর ক্ষেত্রে, কিন্তু তারপরে আসলে এই প্রত্যেকবার বা কিছুদিন পর পর এই ধরনের দুর্ঘটনা আমাদেরকে আসলে কি চোখে আঙুল দিয়ে কিছু দেখিয়ে দিচ্ছে, নাকি আসলে বারবার আমরা দোষারোপ করার যেই সংস্কৃতি সেখানেই আটকে আছি? না, আপনার প্রশ্নটা খুব চমৎকার, কিন্তু তার আগে আমার কাছে মনে হচ্ছে যে সবাই আমরা রানওয়েকে দোষ দিচ্ছি বা এয়ারপোর্টকে দোষ দিচ্ছি যে কেন এটা শহরের মাঝখানে। আপনি কিন্তু শুরুতে একটা কথা বলেছেন যে ঘন জনবসতি, এটা কি শুধু ঢাকা শহর? এটা সারা বাংলাদেশ। আপনি যদি বলেন যে এয়ারপোর্টটাকে কিন্তু সরানো হোক, আপনি কোথায় নিয়ে যাবেন? সেখানেও কিন্তু জনবসতি আছে, সেখানে ফসলি জমি আছে, সেখানে জলাভূমি আছে। আপনি ইচ্ছা করি জলমিল ভর্তি করে সেখানে একটা এয়ারপোর্ট বানাতে পারেন না। সুতরাং আমাদের যেই সীমিত সম্পদ আছে সেটার সুষম ব্যবহার এবং সুষমভাবে আইনগতভাবে ব্যবহার করলেই সেটার মধ্যে সমাধান খুঁজে পাবেন। আপনি যে কথাটা বললেন যে আমরা কি এটাই দেখে যাব, দেখুন আমরা যখন প্রশিক্ষণ নেই বা আমরা সবসময় কিন্তু রিস্ক নিয়ে আকাশে উঠি যে এটাই হতে পারে আমার জীবনের শেষ যাত্রা। আমি বিমানটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে বুঝে নিলাম, আমি আবার ফেরত এসে তাকে দিব কিনা, এই রিস্ক নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করি। আর অ্যাক্সিডেন্ট এটা ট্রেনিংয়ের প্রশিক্ষণের একটা অংশ, সেটা ভেবেই কিন্তু সেনা বলেন বা নৌবাহিনীর বলেন বা বিমান বাহিনীর বলেন তারা করে। তবে এটা অবশ্যই দেখতে হবে যে এই ধরনের দুর্ঘটনা কেন বারবার হচ্ছে, কেন প্রশিক্ষণ বিমান বারবার করে দুর্ঘটনায় পতিত হচ্ছে, এটার ভিতরে আপনাকে যেতে হবে। আর অবশ্যই এটা আলোচনার মধ্যে আসবে যে আমরা পুরাতন বিমানে থাকবো নাকি আমরা নতুন টেকনোলজির দিকে যাব। অবশ্যই আমাদেরকে নতুন টেকনোলজি, আরও সেফ, আরও সিকিউর যে সমস্ত বিমান আছে সেদিকে আমাদের দিকে যেতে হবে। আমরা তো দুর্ঘটনার জন্য অপেক্ষা করি, সেটি কাজী ওয়াহিদুল আলমও বলছেন, এবং আসলে যে পরিস্থিতি তাতে আসলে আমাদের সেটাই মনে হয়। কিন্তু বারবার আসলে যখন ঘটনা ঘটে এরপরে আমরা অনেক ধরনের আলোচনা করি, কিন্তু সেই আলোচনাগুলো শুধু ফাইলবন্দি হয়ে থাকে। যারা আসলে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন কিংবা যেই বৈমানিকরা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য আসলে যে ফান্ড করা হয় সেটি কতখানি আমাদের জন্য আপনি মনে করেন যে পরিপূর্ণ? এটা অপ্রতুল। আমরা একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা হঠাৎ করেই পকেটে টাকা নিয়ে আমরা বিমান কিনে নিয়ে আসতে পারি না, আমাদেরকে অনেক রিসার্চ করতে হয়। তাই বলে যে বিমানের উৎপাদন 2013 সালে বন্ধ ঘোষণা করা হয় সেই বিমান আমরা ব্যবহার করতে পারি না, আপনি তো এটাকে ওয়াশ আউট করে দিতে পারেন না। আমাদের কাছে যদি টাকা থাকতো আমি শিওর যে সরকার গিয়ে ইউরোপিয়ান এয়ারক্রাফট বা আমেরিকান এয়ারক্রাফট কিনতো। তবে আমি যতটুকু জানি যে সে সময়ের ওয়ান অফ দি বেস্ট এয়ারক্রাফট ছিল এটা। তবে যেটা মিসিং সেটা হচ্ছে যে এটা কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে। আপনার টেকনোলজির সঙ্গে আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে আপনার যুদ্ধাস্ত্রের ব্যাপারে, আপনাকে চেঞ্জ করার ব্যাপারে। আপনারা যদি দেশের সার্বভৌমত্বের কথা বলেন, অখণ্ডতার কথা বলেন, তাহলে আপনাকে কিন্তু শক্তিশালী সশস্ত্র বাহিনী রাখতে হবে। সেই জায়গাটাতে ঘাটতি আছে। জি, এত ঘাটতির পর আসলে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, এবং সেখানে নানান রকম দুর্ঘটনা, বিশেষ করে গতকাল আসলে যেই দুর্ঘটনা আমরা দেখেছি সেটি নিঃসন্দেহে আমরা কখনোই কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না। কাজী ওয়াহিদুল আলম প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আসলে যে আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না নিহতদের পরিবারের কাছে কি বলবো। এরকম একটা সময় নিহতের সংখ্যা নিয়েও এক ধরনের বিভ্রান্তি দেখলাম আমরা, এবং সেখানে যদি আমি খুব স্পষ্ট করে বলি, দুর্ঘটনার তথ্য লুকানো বা গোপন করার কিছু নেই, এটি বিমান বাহিনীর প্রধান নিজে বলেছেন। এই সুযোগটা আসলে আছে কি
এই যে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সেটি লুকানোর কোনো সুযোগ আছে? কারণ শিক্ষার্থীরা তো আসলে স্কুলে রেজিস্টার্ড থাকেন, তাদের একটি উপস্থিতির লগ বই থাকে, সেই জায়গাটি থেকে সেই তথ্যগুলো প্রকাশ করলে কি আসলে লুকিয়ে রাখবার আর সুযোগ থাকে? না, আমি তো মনে করি না যে এখানে তথ্য লুকানোর কোনো সুযোগ আছে। বর্তমানে অবাধ তথ্য প্রযুক্তির যুগে কোনো তথ্যই কিন্তু লুকানো থাকবে না। এখানে কয়জন ছাত্র মারা গেছে বা নিখোঁজ আছে বা এগুলো তাদের পরিবার আছে, তার স্কুলের রেজিস্টার আছে, এগুলো থেকে কিন্তু যে কোনো উপায়ে এটা বেরিয়ে আসবে। কাজে এটা যদি যদি সরকার মনে করে থাকে না এটা লুকিয়ে কোনো লাভ হবে, এটা হওয়ার কোনো সুযোগ নেই। এটা আরও 10 বছর আগে যদি হতো তখন হয়তো করলেও করা যেতে পারতো। বাট এখন এই তথ্য প্রযুক্তির এই জামানায় এই জিনিসগুলো কিন্তু লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। এটা আজ হোক কাল হোক এটা বেরোবে। সো কাজে আমার মনে হয় না এখানে তথ্য গোপন করার কোনো প্রচেষ্টা এই সরকারের আছে। বা কিন্তু শিক্ষার্থীরা তো দিনভর আসলে সেই দাবিতে অনড় ছিলেন যে তারা তাদের চোখের সামনে তারা দেখেছেন তাদের সাথে যারা সহপাঠী ছিলেন তারা অনেকেই নিহত হয়েছেন এবং তারা বারবার বলছেন সেই সংখ্যা হয়তো দ্বিগুণেরও বেশি হতে পারে। এখন তার স্বাভাবিকভাবে তাদের সেন্টিমেন্ট এখন তো অনেক ইসে আছে, স্বাভাবিকভাবে তারা সেন্টিমেন্টাল এখন অনেক বেশি, এবং তাদের মনে হয়েছে বা হতে পারে বা অনেক ইয়ে আছে হসপিটালে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন অন্য হসপিটালে আছে। বাট এটাকে একটা কনসলিডেশন আকারে যতক্ষণ পর্যন্ত না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে এখানে কোনো করা হয়েছে, এখানে কোনো কিছু লুকানোর ব্যাপার আছে আর কি। বাট এটা আমরা চাইবো যদি কোনো রকম এরকম কিছু করার পরিকল্পনা থাকে বা কোনো রকম সুযোগ থাকে সেইগুলো থেকে বেরিয়ে এসে সরকার এবং লুকানোর আসলে যদি পরিকল্পনা না থাকে যেটা আপনি বলছেন বা সেই সুযোগও হয়তো নেই, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই তাহলে আসলে কেন এটি প্রকাশ করা হচ্ছে না? ছাত্রীদের যারা গতকালকে স্কুলে উপস্থিত ছিলেন সেই উপস্থিতির বইটি বা নিশ্চয়ই স্কুলে কোনো একটি ব্যবস্থা আছে, সেটি কেন প্রকাশ করা হচ্ছে না? এটা আমার মনে হয় এখনো তো সময় শেষ হয়ে যায়নি, তো এটা তো কেবল আজকে সেকেন্ড দিন। গতকালকে তো সবাই ট্রমাটাইজ ছিল, স্কুল কর্তৃপক্ষ ট্রমাটাইজ ছিল। আজকেও তাদের এই ট্রমা থেকে বেরিয়ে এসে একটা যে কোনো ধরনের পরিকল্পনা করে কাজ করতে তাদেরকে সময় দিতে হবে। সো কাজে আমার মনে হয় ইট ইজ স্টিল নট টু লেট। এবং কিন্তু মোস্তফা ফেরোজ যে কথা কাজী ওয়াহিদুল আলম বলছেন যে এখনো তিনি মনে করছেন খুব একটা দেরি হয়নি, কিন্তু এই ধরনের আসলে জাতীয় সংকটই আমি বলবো এই ঘটনাটিকে, এই ধরনের ঘটনার সময় আসলে যথেষ্ট সময় ক্ষেপণ করার মতন সময় কি আসলে সরকারের থাকে? সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে আজকে দিনভর আসলে আমরা অনেক বিক্ষোভ দেখেছি, উত্তপ্ত পরিবেশ দেখেছি। সচিবালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে ভাঙচুর হতে দেখেছি, ছাত্রদেরকে বিক্ষোভ করতে দেখেছি এবং যথেষ্ট উত্তেজিত অবস্থায় ছিলেন। আপনি নিশ্চয়ই জানেন এইচএসসি পরীক্ষা চলছে এবং সেটি নিয়েও রাতভর নাটকীয়তা হয়েছে। রাত ৩টার সময় জানানো হয়েছে আজকের পরীক্ষা স্থগিত করা হলো। এই সব কিছু মিলিয়ে আসলে কি মনে করছেন সিদ্ধান্তহীনতাই দায়ী? এটা আসলে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের দুর্বলতা। সংকটকালে আমরা সবসময় দেখি, এবার সেটা আরও প্রকটভাবে দেখা গেল। কারণ এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক সরকার না, ফলে তারা অভ্যস্ত না। এখানে আন্তরিকতার কোনো নেই, সবাই আসলে হতবিহ্বল অবস্থা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এটা দেখেন, তা নাহলে গত রাত থেকেই কিন্তু আমি ভাবছিলাম যে পরের দিনের অবস্থাটা তো খুবই মানে করুণ হবে। কারণ যেভাবে রাজনীতিকরা দলে বলে হাসপাতালে ঢুকে যাচ্ছিল, এটা তো মানে মানে চিন্তাই করা যায় না। মানে এইভাবে মানে সশরীরে যে ঢুকে পড়া, কারণ সংক্রমণ হতে পারে এই বাচ্চাদের, এই অগ্নিদগ্ধ এই, এবং ডাক্তাররা নাকি অনেক চেষ্টা করেও এই লোকজনের আগমনটা ঠেকাতে পারেনি। তাহলে এরকম যখন পরিস্থিতি আকস্মিকভাবে হয়ে গেল, তাহলে কালকে সারা রাত এইটা প্ল্যানিং করার দরকার ছিল যে পরের দিন ভোরবেলা থেকে আমি কি মেজার নেব, নিরাপত্তা, তারপরে প্রস্তুতি। আজকে দেখেন 8 ঘন্টা, যদি 8 ঘন্টার উপরে 2 উপদেষ্টা এবং 9 ঘন্টার মতন যদি ওই স্কুল ক্যাম্পাসে তাদেরকে নিয়ে যদি কর্তৃপক্ষকে ব্যস্ত থাকতে হয় এই মব ঠেকাতে যেয়ে, তাহলে তারা কারা কারা মানে মিসিং, কারা খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই তালিকাটা যে কাজটা করবে সেই পরিবেশটা কি রাখলো? কেউ তো রাখলো না, কেউ তো দায়িত্বশীলতার। আমি আবেগ দিয়ে ভাঙচুর করে তছনছ করলাম, কিন্তু লাভটা কি? লাভটা হলো যেটা দরকার ছিল এই জায়গায় আরও ধৈর্য, আরও মানে সহনশীল একটা আচরণ করে দায়িত্বশীলতার সাথে কর্তৃপক্ষকে সাপোর্ট করা। কারণ এখানে হাইট করার কিছু নেই, এখানে তো আওয়ামী লীগ বিএনপির কোনো লড়াই না, এটা একেবারেই একটা নির্দোষ, একেবারে আকস্মিক এই ধরনের ঘটনার জন্য কেউ কোনো প্রস্তুত না। নাকি আমরা জানতাম যে এরকম একটা ঘটনা ঘটলো, তার জানলে তো স্কুলের কর্তৃপক্ষ বা স্টুডেন্টদের আন্দোলন করার দরকার ছিল যে এখানে এরকম ভবন হবেই না।
কই এখন আমরা উপর থেকে যখনই অবতরণ হচ্ছে বা উড্ডয়ন হচ্ছে তখন আমরা আতঙ্কিত হচ্ছি। আগে তো আতঙ্কিত হয়নি, আগে আমরা এনজয় করছি যে উপর থেকে প্লেন নামতেছে উঠতেছে দেখছি, এটা উপভোগ করছি। কিন্তু এখন এটা কিন্তু আমাদের একটা ট্রমা চলে আসছে। তো আমরা কিন্তু দায়িত্বশীল আচরণ করিনি। আমি ওর উপরে দোষ চাপায় দিয়ে আমি বাহবা পাইতে পারি বা বেশ আমি ক্রেডিট নিতে পারলাম যে আমি একটা বীর হইলাম, কিন্তু আলটিমেটলি পরিস্থিতি তো শোচনীয় হলো। আপনি ওই উত্তরার ঘটনাটাকে গুলিস্তান সচিবালয় মিলে তছনছ করলেন, হ্যাঁ ঠিক আছে, রাত্রে 3টায় করলো, রাত 12টায় করলে ভালো হতো, কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি কার কাছে প্রত্যাশা করতেছেন। যে সরকার কেবল এখনও গোছাইতে পারে নাই, তার সেই অভিজ্ঞতা নাই। এখানে কে সিআর আবরার কি এর আগে কোনো রাজনীতি করতেন নাকি কি করতেন? মানে আমি এগুলো সমালোচনা করবো, সমালোচনার পরে কি আমি কি আরও ক্রাইসিসের মধ্যে ফেলে দেবো যাতে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি না নিতে পারে? সেটা কি আমার উচিত হলো? এই ধরনের যে ধরনের সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়া, যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, এর মধ্যে দিয়ে কী করলাম? ধরেন সিআর আবরার পদত্যাগ করলো, প্রধান উপদেষ্টাও পদত্যাগ করলো, তাতে কি হলো? আমরা কি এই জীবনগুলি ফিরে পাবো? বা যে জীবনগুলো আছে সেইগুলিকে রক্ষা করার জন্য যে স্টেপগুলো আমাদের নেওয়ার দরকার সেইগুলি আমাদের নেওয়ার দরকার ছিল। কিন্তু যে স্টেপের কথা আপনি বলছেন দীর্ঘদিন, বা আমি যদি মানে শুরু থেকেই শুরু করি, এই এয়ারপোর্টগুলো আসলে সেই স্বাধীনতার আগের এয়ারপোর্ট, 53 বছর ধরে নানান সময় আসলে স্টেপ নেওয়ার কথা এইগুলি বলা তো হয়েছে। পরিত্যক্ত। আমি তো আগেই বলছি, আমি ভাই আমার পাশে আছেন, আমি আসলে আপনার জায়গায় থাকলে আমি প্রশ্ন করতাম যে আমরা কি মানে পারি কিনা যে ঠাকুরগাঁ, লালমনিরহাট বা সৈয়দপুর এরকম জোনগুলিকে বেছে নিয়ে আমরা ট্রান্সফার করা, অন্তত বিমান বাহিনীর এটাকে ট্রান্সফার করলাম, আর এখানকার এয়ারপোর্টটা আমরা পর্যায়ক্রমে আরো দূরে কোথাও, এই যে আড়িয়াল খাবি প্রশিক্ষণের জন্য আসলে আমরা অন্তত অন্য কোথাও সুইচ করবার আমাদের কোন ধরনের কোনো অপশন আছে কিনা? যদি অনেক বিশ্লেষকরা বলছেন সেই সুযোগ হয়তো বাংলাদেশের ক্ষেত্রে আছে, কিন্তু সেটি আমরা কেন করছি না? কেন এই জনবহুল এলাকাতেই আমাদের প্রশিক্ষণ বিমানগুলো চালাতে হয়? আমি আপনার উত্তর নিব। আমার আরেকটি বিরতির সময় হয়েছে। জি 25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 প্রাথমিক রাজকাহন দেখছেন। কর্নেল মোহাম্মদ আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, দেশে যথেষ্ট এয়ারফিল্ড খালি থাকতে ঢাকায় আসলে কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হয়? নৌ পরিবহন উপদেষ্টা তিনি এই ঘটনার পরে বলেছেন বিমান প্রশিক্ষণ কোথায় হবে ভেবে দেখা দরকার। মানে এত বছর লাগছে আমাদের শুধু ভাবতে, এরপরে আসলে আমরা এই ভাবনাটাকে বাস্তবে রূপান্তর করব কবে? ধন্যবাদ এই প্রশ্নটা তোলার জন্য। আমি ফিরোজ ভাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও এবং আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যে এখানে যে এয়ারপোর্টটা আছে এটাকে সচল করা হোক, যে কোনো উপায়ে স্বল্প বিনিয়োগে ট্রেনিং এয়ারক্রাফটগুলো বা ফ্লাইং স্কুলগুলো এখানে আনা হোক, যে কোনো উপায়ে এটা সচল করা হোক, লালমনিরহাটকে সচল করা হোক। এ ধরনের আন্দোলন আমরা বিভিন্নভাবে করছি, কিন্তু কোনোটাই সরকারের কানে পৌঁছাচ্ছে না। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলে যে কেন ফাইটার এয়ারক্রাফট এখানেই ট্রেনিং নিতে হবে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ফাইটার এয়ারক্রাফটগুলো কিন্তু অপারেশনাল এয়ারক্রাফট। এগুলো রাষ্ট্রীয় বা সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ইকুইপমেন্ট। এটা সেই জায়গায় রাখা হয় যেখান থেকে খুব কুইকলি ডিপ্লয় করা যায়। এগুলো শুধু ট্রেনিংয়ের না, এগুলো কিন্তু অপারেশনাল পারপাস। সে কারণেই হয়তো এগুলো ঢাকাতে রাখতে হয় বা যশোরে বা চিরাগাঙে রাখতে হয়। কিন্তু আপনাকে আরও কিছু জিনিস ভাবতে হবে। যেমন আমি যদি যশোরে প্ল্যান করি, যশোরের 30 কিলোমিটার পরেই হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ফাইটার এয়ারক্রাফট টেক অফ করলেই কিন্তু যে কোনো মুহূর্তে তাদের ম্যানুভারের কোনো স্পেস নেই। কক্সবাজারের কথা চিন্তা করি, যেটা 10,000 স্কোয়ার ফিটের রানওয়ে, সেখানে এক পাশে সমুদ্র আর এক পাশে মায়ানমারের বর্ডার। সো আমাদের জায়গার সীমাবদ্ধতা আছে, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। তো সেটার প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে এই বাস্তবতাকে অ্যাকসেপ্ট করি, আমাদের যেই ম্যানেজমেন্ট সেটার দিকে নজর দিতে হবে, যেন আমরা আইনের মধ্যে থেকে সৈয়দপুরটাকে করতে পারি কিনা, এক্সপানশন করতে পারি কিনা। এটার কথা আমি যখন বলি, সৈয়দপুরকে এয়ারপোর্ট এক্সটেনশন করার জন্য কিন্তু টাকা বরাদ্দ করা হলো, জমি দখলের অ্যাকোয়ার করার জন্য বলা হোক, কিন্তু একটা পর্যায়ে কিন্তু থেমে গেল, এয়ারপোর্ট কিন্তু আর এক্সটেনশন হয়নি। এই প্রশ্নটাই করতে চাই, তার মানে আসলে কি আমরা বারবার শুধু চেষ্টাই করছি কিন্তু সেই চেষ্টাকে কখনোই বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে না, নাকি আসলে পারছি না? এখানে অপারেশনাল জিনিসের চেয়ে, অপারেশনাল কার্যক্রমের চেয়ে এখানে স্বজনপ্রীতি বা দুর্নীতি ওই জিনিসটা প্রভাবটা অনেক সময় বেশি দেখা দেয়, যার ফলে আপনি যেই সৎ উদ্দেশ্যে কাজটা শুরু করছেন সেটার সৎ উদ্দেশ্য থাকে না, কাজগুলো অর্ধেক থেমে যায় এবং যেই কার্যকারিতা তার কাছ থেকে আমরা আশা করি সেটা আমরা পাই না।
এটাতে হয়তো হাতে গোনা কয়েকজন লাভবান হয়, কিন্তু আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমরা ক্ষতিগ্রস্ত হই। জি। এটা শুধু বিমান ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এটা দেখা কাজী যাচ্ছে। ওয়াহিদুল আলম, F7 এর দুর্ঘটনা আসলে নানানভাবে আমাদেরকে নাড়া দিচ্ছে এবং F7 এই বিমানটি নিয়েও আসলে অনেক ধরনের সমালোচনা হচ্ছে। একটু জানতে চাই, এই দুর্ঘটনার কারণ আসলে শুধুই যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অন্য কিছু এর পেছনে কাজ করছে, এরকম একটা আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে। কি মনে হয় যে আসলে কোনো না কোনোভাবে এই ঘটনাকেও না রাজনীতিকরণের এক ধরনের মেরুকরণ করার চেষ্টা চলছে কিনা? এটা তো থাকতেই পারে যে আমরা যখনই কোনো দুর্ঘটনা ঘটে তার পিছনে নানা রকম আমরা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াই। বাট এখানেও সে কীভাবে কেন এটা করা হচ্ছে জানি না। বাট দুর্ঘটনা কিন্তু যে কোনো পর্যায়ে হতে পারে, সেটা F7-এর বেলায় হতে পারে, আবার বোয়িং 787-এর বেলায় হতে পারে। আমরা দেখেছি রিসেন্টলি গত মাসে ইন্ডিয়াতে একটা দুর্ঘটনা ঘটেছে, 787 বোয়িং ড্রিমলাইনার। এটা সব থেকে মোস্ট ডিপেন্ডেবল এয়ারক্রাফট ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা নতুন প্রজন্মের একটা এয়ারক্রাফট, এবং এটার পাইলট ছিলেন 14-15 বছরের অভিজ্ঞ পাইলট। সো তাদের ভুল করার কোনো কারণ নাই, বা এই এয়ারক্রাফট মেকানিক্যাল ফেলিওর বা কোনো কিছু ফেলিওর হওয়ার কথা না আর কি। তারপরে সেই দুর্ঘটনা হয়েছে। কিন্তু তো আমরা যতই বলি না কেন F7 একটা পুরনো এয়ারক্রাফট বা একটা অবসোলেট এয়ারক্রাফট, তো সেই ক্ষেত্রে এইটা বলা মুশকিল এয়ারক্রাফটের ব্যাপারে। এটা 2013 সালে 2013 সালে এই এয়ারক্রাফটে ইন্ডাক্ট হয়েছে আমাদের বিমান বাহিনীতে। তো 13 সাল থেকে 25 সাল পর্যন্ত 12 বছর কিন্তু একটা এয়ারক্রাফটের এইজ কিন্তু খুব একটা বেশি না, আমরা যদি সেইভাবে দেখি। বাট হ্যাঁ, মেইনটেনেন্সের প্রয়োজন থাকে, এখন সেটা কি বাংলাদেশে ঠিকভাবে হ্যাঁ, হয়েছে কিনা? মেইনটেনেন্সের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, মেইনটেনেন্স ঠিক মতো হচ্ছে কিনা, বা রিপ্লেসমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে কিনা। বাট সেই ব্যাপারে তো আজকে বিমান বাহিনীর প্রধান এটা ক্লিয়ার করেছেন যে না, এটা মেইনটেনেন্স 100% ওনারা স্যাটিসফাইড হয়েই একটা এয়ারক্রাফটকে ওনারা আকাশে ওড়ার সুযোগ দিয়ে থাকেন আর কি। সো আমরা সেটাতে বিশ্বাস করতে চাই, এবং এটাকে আমরা একটা দুর্ঘটনা হিসাবে দেখতে চাই। এবং দুর্ঘটনার পারিপার্শ্বিকতার নানা কারণ থাকতে পারে, সেটা তো এখন আমাদের পক্ষে বলা মুশকিল। তবে এখানে কোনো রকম ষড়যন্ত্র তত্ত্ব আছে বলে আমার মনে হয় না, এটা নিয়ে দুর্ঘটনা হিসাবে দেখতে চাই। আরেকটা ব্যাপারে আমি আমার পূর্ববর্তী বক্তা কর্নেল হুদা যেটা বলেছেন, যে এই এয়ারপোর্ট রিলোকেশনের ব্যাপারে, যে আমাদের এখান থেকে জনবসতি থেকে নিয়ে এটা আরেকটা জনবসতিতে তো স্থাপন করতে হবে, তাতে লাভ হবে কি? এটা কিন্তু আমি ঠিক এটার সাথে একমত না। বিকজ উত্তরার যে জনগোষ্ঠী আছে, যে জনবসতি আছে, ডেন্সিটি আছে, এটা যদি আড়িয়াল খা বা ওইসব জায়গায় যদি নেওয়া, ঢাকা শহরের বাইরে, এটা কিন্তু কোনো জায়গায় পৃথিবীর কোথাও কিন্তু মরুভূমিতে কোনো কিন্তু এয়ারপোর্ট হয় না। একদম ফুললি ডেজার্টের জায়গায় হবে তা না। জনগণ থাকতেই পারে, জনবসতি থাকতেই পারে, বাট কম বেশির হিসাব করতে হবে। যেখানে করলে সব থেকে কম ড্যামেজ হতে পারে সেরকম জায়গায় করতে হবে। এটা তার মানে এই না যে আমরা উত্তরার থেকে নিয়ে যে আর কোথাও করলে একই রকম ড্যামেজ হবে। সো কাজেই এখানে যে কোনো জায়গায় আমরা করি না কেন প্লেন ট্রেস থাকতে হবে। ওখানে 10 তলা 20 তলা বিল্ডিং থাকলে চলবে না, সেখানে ম্যাক্সিমাম 1 তলা 2 তলা ঝুঁকি 100% আমরা কোথাও কমাতে পারবো না, বাট ঝুঁকি তো ডেফিনেটলি আমরা কিছুটা কমাতে পারবো। মোস্তফা ফিরোজ, আজকে সারাদিন আসলে আমরা যে অরাজক পরিস্থিতি দেখেছি, এবং সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, এবং পুলিশের সাথে বারবার আসলে ছাত্রদের এক ধরনের মুখোমুখি সংঘাত, সহিংসতা হয়েছে। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, বিমান বিধ্বস্তের এই ঘটনাকে আসলে পুঁজি করে কোনো না কোনোভাবে, বা নিহতের সংখ্যা, সঠিক সংখ্যা জানানোকে পুঁজি করে শিক্ষার্থীদেরকে সামনে রেখে অন্য কেউ কলকাঠি নাড়ছেন, সেরকম সম্ভাবনার দিকে আমরা এগোচ্ছি কিনা? না, সেটা না। আসলে এটা তো বড় একটা ডিজাস্টার। এখানে দেখেন, ঢাকা শহরের এর আগের যদি ইতিহাসগুলো দেখেন ছাত্র আন্দোলনের, সেগুলি দেখবেন এক জায়গায় ঘটনা ঘটে, সারা স্পার্ক করে। এটাও তাই হয়েছে। এটাকে সব জায়গার মধ্যে আমি রাজনীতি খোঁজা ঠিক হবে না। এটা ভাবাবেগ, আবেগ, এবং একই সঙ্গে নিরাপত্তার ঝুঁকি। এবং তারাও ভাবছে যে আমরা তাহলে কোথায় পড়াশুনো করছি। এবং সবচেয়ে ক্ষুব্ধ হয়েছে ওই যে অব্যবস্থাপনায়, যে গভীর রাতে পরীক্ষাটা বাতিল করা, মানে সব কিছু মিলায় তাদের মধ্যে এক ধরনের সেন্টিমেন্ট। এবং আমি যদি একটু যুক্ত করি, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছেন সব রাজনৈতিক দলের নেতাদের সাথে, 4টি রাজনৈতিক দলের নেতাদের সাথে। সেখান থেকে আসলে 24 ঘন্টা, এই ঘটনার 24 ঘন্টা পর তিনি এই বৈঠক ডেকেছেন। সেটি আসলে আমাদের জন্য কোনো সুখবর নিয়ে আসতে পারে নাকি আসলে কেমন হতে যাচ্ছে? এটা এই ঘটনার প্রেক্ষিতে আমার মানে মনে হয় না। আমার মনে হয় এটার একটা রাজনৈতিক কারণ আছে, যে জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, তাদের মিনিমাম একটা ঐক্যমতের জায়গাটা যদি ঠিক থাকে তাহলে নির্বাচনটা হতে পারে। হয়তো সেটা তার সাথে হয়তো যুক্ত হতে পারে। কিন্তু এখানে দেখেন, এখানে মানে নন পলিটিক্যাল গভর্নমেন্টের সবচেয়ে দুর্বলতাটা কি?
আজকে এখন যারা মাঠে এই গত জুলাইতে যারা নেতৃত্ব দিল তারা কিন্তু এখন চলে গেছে একটা রাজনৈতিক দলে, মাঠটা ফাঁকা। ফলে এদেরকে যে সংগঠিত করবে, এরা যে একটা নেতৃত্বের আওতায় নিয়ে আসবে, সাথে সাথে ওই ছাত্রদের সঙ্গে মিশে যে তাদেরকে যে কন্ট্রোলটা করবে, অর্থাৎ যেই সাপোর্টটা পলিটিক্যাল গভর্নমেন্ট মাঠ লেভেল থেকে পায় সেই এটা ফিল্ডটা কিন্তু নাই। ফলে শুধুমাত্র প্রশাসন, পুলিশ, আর্মির উপর নির্ভর করে চলতে হচ্ছে। এখানেই হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আর নন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা, যেটা আজকে আমরা দেখলাম যে মাঠে তাদের আর কেউ শক্তি থাকলো না, যার জন্য এই যে ষড়যন্ত্র তত্ত্ব হচ্ছে যে এটাকে নিয়ে বোধহয় পরাজিত স্বৈরাচারের আওয়ামী লীগ বোধহয় খেলতেছে। এখানে খেলার ব্যাপার না, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট মনে করে যে তারা ব্যথিত, ক্ষুব্ধ হয়েছে এবং সরকারের এখানে দুর্বলতা আছে, সরকার হয়তো কিছু করেনি আমাদের জন্য। এই ভাবাবেগটাকে যৌক্তিক পর্যায়ে আনার জন্য যে লিডারশিপটা, ছাত্র লিডারশিপ, তারা চলে গেছে একটা দল করতে। এখন এই জায়গাটা শূন্য, এই শূন্য জায়গাটাকেও পূরণ করার জন্য কেউ আগায় আসেনি। যদি একটা রাজনৈতিক সরকার থাকতো তাহলে মাঠ লেভেলে কিন্তু তাদের একটা সাপোর্ট থাকতো, প্রশাসনের তাদের একটা সাপোর্ট থাকতো, ফলে যৌথভাবে এই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করা যেত। কিন্তু এখানে এই সেটা শুধু এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করবার দায়িত্ব একান্তই শুধু এই সরকারের নাকি আসলে সব রাজনৈতিক দলগুলোর ছিল? আপনারা নিশ্চয়ই গতকালকে দেখেছেন যে যখন আসলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালগুলোতে, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে ভিড় করছিলেন। খুবই সংবেদনশীল এক ধরনের ঘটনা ঘটেছে, আগুনে পোড়া রোগীদের আসলে সংক্রমণের ঝুঁকি সবচাইতে বেশি থাকে। এই পরিস্থিতিগুলো নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক নেতারা জানেন, আমরা সেটা বিশ্বাস করতে চাই। তারপরও যে ঘটনা আমরা দেখেছি, যা কিছু হতে দেখেছি, সেটির দায় আসলে কেউ নিল কি? নিল না তো। এটা অর্গানাইজ করার জন্য সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক নেতৃত্ব, বাইরের যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে যে মানে অ্যাকোমোডেট করবে কোথায়? আজকে তো বিএনপি আর এক প্রান্তে, জামাত আর এক প্রান্তে, বরং কখন জামাত বিএনপির সংঘাত লাগে ক্ষমতার এই পাল্লাপাল্লিতে, সংখ্যানুপাতিক নির্বাচন নাকি কি পদ্ধতিতে হবে, পার্লামেন্টের ফর্ম কি হবে, এইসব নিয়ে তো অলরেডি বরং তাদের মধ্যেই তো এখন সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। এনসিপির সাথে বিএনপির সংঘাত। কালকে যখন নাকি এইরকম পরিস্থিতির মধ্যে আপনি দেখছেন লাইভগুলো চলছিল চট্টগ্রামে শিবির এবং ছাত্র দলের মধ্যে মারপিটের দৃশ্য, তো নাই তো এই রাজনৈতিক বাইরের মাঠের যাদের সমর্থনে এই সরকার, তাদেরকে তো ঐক্যবদ্ধ করা, তাদের সাপোর্ট নেওয়ার সেই মেকানিজমটা তো দেখা যায় না, মুখে মুখে বলা হয়। যেমন চট করে আজকে একটা মিটিং হলো, এটা তো হলো না। ওই মিটিংটা দরকার তো মাঠ পর্যায়ে সেই ঐক্যটা তো নাই, সেই ঐক্য ফাটল ধরছে। তারপর হচ্ছে এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ফলে তার নিজস্ব কোনো বেজ নাই মাঠ লেভেলে। ফলে সেই ক্রাইসিসটা কিন্তু আমরা আরও উলঙ্গভাবে দেখলাম যে এই ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য আগে কী হতো, সার্জিস দৌড়ায় যেত, হাসনাত দৌড়ায় যেত সেই সব মবগুলোর মধ্যে। তারা বলতো যে কি আচ্ছা ঠিক আছে, তোমাদের পক্ষ থেকে আমরা দেন দরবার করতেছি। এখন তো কাউকে দেখলাম না। উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। দায়িত্বশীল এখনও ছাত্রদল জীবিত আছে, শিবির আছে, তাদেরকে আগায় আসা উচিত ছিল, কিন্তু তাদের মধ্যে সেই ঐক্যটা ডেভেলপ করেনি। এই অনৈক্যটাই আমরা খুব দেখলাম আজকে সারাদিন বিশৃঙ্খলা। ওয়াহিদুল আলম, এই যে সব ঘটনাগুলো আমরা দেখছি কিংবা আসলে যে এই বিভৎসতার দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই জায়গাটি থেকে নিঃসন্দেহে আসলে বিমান বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করেন তাদের আসলে এক ধরনের জবাবদিহিতার জায়গা তৈরি করার প্রয়োজন ছিল কিনা? বিমান বাহিনীতে বা এই আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত আছে, এদের রক্ষণাবেক্ষণে কী ধরনের কার্যক্রম আসলে আমরা পরিচালনা করছি, সেগুলো জানতে চাওয়া, সেই নির্দেশনা কি আছে কিনা, সেই জায়গাটাতে আমি আসবো আপনার কাছে। আমি একটা বিরতি নিয়ে আপনার উত্তর নিতে চাই। আমি একটু উত্তরটাই আপনার কাছে নিতে চাই, আমাদের সময় শেষ হয়ে গেছে আসলে। আচ্ছা, না এখানে তো আমরা যেটা আমার মনে হয় যেটা যে এই ধরনের পরিস্থিতিতে এটা একটা ন্যাশনাল ডিজাস্টার পরে যে ধরনের ডিজাস্টার প্রিপেয়ারনেস একটা থাকে, প্রস্তুতি থাকার দরকার ছিল, এটার অভাব আমরা কালকে লক্ষ্য করেছি। আমরা দেখেছি যখন ঘটনাটা ঘটেছে তার পরপরই কিছু বার্নড ছেলে মেয়েরা রাস্তায় হাফ বার্নড অবস্থায় ঘোরাঘুরি করছে, তাদেরকে কেউ অ্যাটেন্ড করছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। সবার আসলে এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থা যেভাবে একসাথে কাজ করার কথা ছিল সেটি আমরা দেখতে পাইনি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।